নমস্কার, বাংলার বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী আপনি শুনছেন, মাননীয় মুখ্যমন্ত্রী, আমার মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, তাকে উদ্দেশ্য করে বলছি। নবান্নের 14 তলায় আছেন আপনি, আপনার উদ্দেশ্যে বলছি। সারা ভারতবর্ষ জুড়ে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক, বাঙালি শ্রমিক আটকে রয়েছেন। কখনো শিক্ষার্থীরা কোথাও আটকে আছেন। বহু মানুষ চিকিৎসার জন্য দক্ষিণ ভারতে গেছেন, কেউ গেছেন ভেলোরে, কেউ গেছেন ব্যাঙ্গালোরে, সেই মানুষগুলো আটকে আছেন। কেউ রাজস্থানে আটকে আছেন, কেউ উত্তরপ্রদেশে, গুজরাটে, মধ্যপ্রদেশে, মহারাষ্ট্রে, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশে, চেন্নাইয়ে, কর্ণাটকে, কেরলে আটকে আছেন। এই মানুষগুলোর কথা একটু ভাবুন মাননীয় মুখ্যমন্ত্রী। এই মানুষগুলো ঘরবন্দি হয়ে সেখানে আটকে আছেন, দুবেলা দুমুঠো ঠিকঠাক খেতে পাচ্ছে না। বারবার করে নবান্নের টোল ফ্রি নাম্বারে ফোন করছেন, কেউ আপনাদের পাচ্ছেন, কেউ পাচ্ছেন না, আপনাদের অসহায়তা ব্যক্ত করছেন। একটু তো পারতেন এই মুহূর্তে দাঁড়িয়ে এই মানুষগুলোর পাশে দাঁড়াতে, এই শ্রমিকদের পাশে দাঁড়াতে, এই শ্রমজীবী মানুষ যারা কেউ জুয়েলারির কাজের জন্য গেছেন, কেউ পরিবহন কর্মী হিসেবে গেছেন, আবার কেউ বা বিভিন্ন দপ্তরে কাজ করার জন্য গেছেন, কেউ হয়তো ডাক্তারি পড়তে গেছেন ছাত্র যুবকরা, আবার কেউ হয়তো শ্রমিক হিসেবে কাজ করছেন বিভিন্ন শপিং মলে, রেস্টুরেন্ট বিজনেসের সঙ্গে যুক্ত হয়ে গেছেন, কেউ হয়তো নির্মাণ কর্মী হিসেবে গেছেন। এই মানুষগুলোর কথা একটু বাংলার মুখ্যমন্ত্রী ভাবতে পারতেন না? আমরা বাংলার বার্তা থেকে হাত জোর করে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ রাখছি, সমস্ত কাজ বন্ধ রাখুন। একদিকে করোনার বিরুদ্ধে লড়ুন, একদিকে গ্রাম বাংলার মানুষের হাতে 10 কেজি করে চাল গম দিন, 5,000 টাকা করে দিন, ইলেকট্রিক বিল মুকুব করুন। আর সারা ভারতবর্ষ জুড়ে আমাদের হিসেবে, আপনার হিসেবে অনেক সংখ্যা কম হতে পারে, কিন্তু আমাদের হিসেবে আনুমানিক প্রায় 42 লক্ষ বাঙালি আটকে আছেন। কেউ শ্রমিক, কেউ ছাত্র, কেউ চিকিৎসা করাতে গেছেন বা অন্য কোনো কাজে গেছেন। এই মানুষগুলোকে একটা করে টেলিফোন করতে পারতেন, এই মানুষগুলোর পরিবারের হাতে অন্তত 2,000 বা 5,000 টাকা নগদ গ্রাম বাংলায় তুলে দিয়ে আসতে পারতেন। কিছু করেছেন? আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বলছি, এই পরিযায়ী শ্রমিকরা যারা সারা ভারতবর্ষ জুড়ে রয়েছেন, এদের কাছে তাদের টেলিফোন করা যেত। নিদেন পক্ষে যে মডেলটা অসম দেখিয়েছে, উত্তরাখণ্ড দেখিয়েছে, নাগাল্যান্ড দেখিয়েছে, উত্তরপ্রদেশ দেখিয়েছে, পাঞ্জাব দেখিয়েছে, রাজস্থান দেখিয়েছে, কেরল দেখিয়েছে, সেটা তো করতে পারতেন। উড়িষ্যা যেটা দেখিয়েছে সেটা তো করতে পারতেন। নবীন পটনায়ক উড়িষ্যার এই মানুষকে একটা মডেল তৈরি করে দিয়েছে যে ইতিমধ্যে সমস্ত পরিযায়ী 5.5 লক্ষ উড়িষ্যাবাসী তারা ভারতবর্ষে বিভিন্ন জায়গা আছে, তাদের লিস্ট হাতে মজুত রয়েছেন নবীন পটনায়কের কাছে, এবং তিনি ইতিমধ্যে সমস্ত বাস, উড়িষ্যার সমস্ত বাস অ্যাকোয়ার করে নিয়েছেন, অধিগ্রহণ করে নিয়েছেন, এবং যেদিন লকডাউন উঠবে তার পরের ঘন্টায় কয়েক হাজার উড়িষ্যা থেকে বাস চলে যাবে সারা ভারতবর্ষে। সমস্ত উড়িষ্যার পরিযায়ী শ্রমিক বা মানুষ যারা আটকে আছেন তাদের তুলে নিয়ে চলে এসে 20 দিন কোয়ারেন্টাইন সেন্টারে রেখে মূল স্রোতে মিশতে দেবেন, এবং তাদের প্রত্যেকের হাতে নগদ 2,000 টাকা করে তুলে দেবেন। এবং সেই মানুষগুলো, গ্রামের মানুষগুলোর হাতে, এই পরিবার যারা বাইরে আটকে আছেন তাদের পরিবারের হাতে ইতিমধ্যে টাকা, খাওয়া দাওয়া সব তুলে দিয়েছেন উড়িষ্যা সরকার। আমরা কিচ্ছু শিখবো না? মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি কলকাতায় পর্যবেক্ষক দল আসার পর তাদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছেন, রাজ্যপালের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছেন। আপনি কখনো খিতিরপুর, কখনো মৌলালি, কখনো বেলগাছিয়া, কখনো কলকাতার বিভিন্ন প্রান্তে ঘুরে মাইক্রোফোন নিয়ে, ক্যামেরাম্যান নিয়ে ঘুরছেন, ঘুরে ফটোতে ছবি তোলাচ্ছেন। ঠিক আছে, সেটাও দরকার মানুষকে শক্তি দেওয়ার জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার এই ফটো সেশন করা দরকার, কিন্তু আগে দরকার এই মানুষগুলোকে বাঁচানোর জন্য। সারা ভারতবর্ষ জুড়ে যে মানুষগুলো আটকে আছেন তারা কি অপরাধ করেছে? এখানে চাল, ডাল, তেল কিনতে পারেনি, মাত্র 200 টাকা 300 টাকার জন্য কাশ্মীরের আপেল বাগানে গিয়ে তারা কফিন বন্দী হয়ে ফিরেছেন সাগরদিঘি গ্রামের মুর্শিদাবাদে। সে দৃশ্য তো আমরা জানি। এই রাজ্যে দাঁড়িয়ে সিন্ডিকেট, প্রমোটারি রাজ এবং দলবাজি এমন একটা জায়গায় গেছে, বহু মানুষ চাকরি পাননি। ফলে এই মানুষগুলো সামান্য একজন নির্মাণ কর্মী হিসেবে, একজন জুয়েলারি ব্যবসার কর্মী হিসেবে, বা বিভিন্ন শপিং মল, হোটেল, রেস্টুরেন্টে কাজের খোঁজে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছেন, এবং সেই মানুষগুলো এখন খেতে পাচ্ছেন না। উত্তরাখণ্ড থেকে এক দম্পতি ফোন করে বলছেন কালকে সকালবেলা আমাকে হোটেল থেকে বার করে দেবে। টিভির পর্দায় সে দৃশ্য দেখে বড় কষ্ট হচ্ছিল, যন্ত্রণা হচ্ছিল। সেই মানুষগুলোর কথা মাননীয় মুখ্যমন্ত্রী ভাবুন। প্রত্যেকের হাতে নগদ 5,000 টাকা পৌঁছানোর ব্যবস্থা করুন। এখনো সময় আছে। সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত বাস অধিগ্রহণ করে তাদের কাছে পাঠিয়ে দিন। শুভেন্দু অধিকারী পরিবহন মন্ত্রী, তাকে কাজে লাগান। সমস্ত রাজ্যের সমস্ত পরিবহন শ্রমিকদের নামান। যে মুহূর্তে লকডাউন উঠবে বাসগুলো যেন বেরিয়ে যেতে পারে। এই মানুষগুলো তো ফিরতে পারবে না, তাদের হাতে টাকা নেই। এই অসহায় যন্ত্রণার মধ্যে দিয়ে বাংলা চলছে। আমরা ভালো নেই, বাংলায় যারা বসবাস করছি ওই মানুষগুলোর টেলিফোন যখন কানে আসে আমাদের কষ্ট হয়, যন্ত্রণা হয়। আমরা এই কথা বলছি, এই বাংলা এই মুহূর্তে দাঁড়িয়ে
যখন এই মানুষগুলোর মুখগুলো আমাদের কাছে ভেসে আসছে, ঠিক পাশাপাশি এই বাংলার বহু মানুষ এখনো অনাহারে দিন কাটাচ্ছে, ঠিক মতো রেশন পাচ্ছে না, রেশনের চাল লুট হচ্ছে এবং প্রচুর ভিডিও আমাদের হাতে এসে পৌঁছেছে। তারই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া চাল লুটের একটি ভিডিও আমাদের হাতে এসে পৌঁছেছে, যেটা আপনারা এই মুহূর্তে দেখুন। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার এই চালের বস্তা ধরা পড়েছে। এর আগে 2-3 বস্তা নাকি এখানে ওখানে লোকের বাড়িতে সাপ্লাই হয়েছে। এটা সরকারি চাল কি করে এরা ব্ল্যাক মার্কেটিং করছে দেখুন। এটা আমাদের গরুফাড়ি চৌমাথা, গরুফাড়ি মোড়, কোনো চালান নেই। লোকে দায়িত্ব নিয়ে এরা চুরি করে নিয়ে যাচ্ছে। কিছু লোক সাপোর্ট করছে, এটাকে অন্যায়ভাবে সাপোর্ট করছে। কোনো মানে নেই। এই চালটাকে সাপোর্ট করার কি মানে আছে? এই রাশন থেকে এই এফসিআর মাল যে ধরা পড়েছে এখানে, এটা লোকে একজন স্বীকার করেছে দেবুকেশের গোডাউন থেকে চালটা যেখান থেকে আসুক, এটা এই মুহূর্তে লোকের রাশনে খেতে পাচ্ছে না, আর এরা এই এফসিআর মাল চুরি করে এখানে সেখানে বিলি করছে। এক সবচেয়ে বড় কথা হচ্ছে, এই অসময় মহামারীর সময় লোকে খেতে পাচ্ছে না, রাশনে ঠিকমতো চাল দিচ্ছে না। যেখানে 5 কিলো দরকার আছে 2 কিলো, 2.5 কিলো, 1.5 কিলো করে দিচ্ছে। আর এখানে চুরির মাল লোকের বাড়িতে যাচ্ছে। এখানে লোকে বলছে, বলুন কার বাড়িতে নেমেছে, বলুন না, বলুন। এই গরুফাইতে দেখুন, এই হাতে নাতে ধরা পড়েছে। এর কি করা যায় আপনারাই বলুন। মানুষ দেখুন, একটু দেখুক এটা। এখানে এটাকে অন্যায়ভাবে আবার কিছু লোক সমর্থন করছে যে চুরি হচ্ছে, রেশন চুরি হচ্ছে, রেশনের চাল ব্ল্যাক মার্কেটিং হচ্ছে, চুরি হচ্ছে, যাচ্ছে তাই অবস্থা। এই ফুড কর্পোরেশন এটা দেখে নিন লোগো। এই চাল রেশনের চাল, রেশন থেকে বেরিয়েছে 50 কেজির বস্তা 2টো রয়েছে, আর 2টো বস্তা অলরেডি সব জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে। 3-4টে বস্তা। এখানে গৌর একজন আছেন, উনি নিজেকে অনেক বড় সমাজসেবক বলেন, কিন্তু অ্যাকচুয়াল চুরি মাল তার বাড়িতে নেমেছে। এইখানে তার 2টো বস্তা এখানে ধরা পড়েছে। এই চালগুলো লোকের মধ্যে ডিস্ট্রিবিউট না করে এই চুরি কাটমানির এদিক ওদিক করার কি মানে আছে? যারা চোর তারা এটাকে সমর্থন করবে, যারা চোর তারা এটাকে সমর্থন করবে, যারা চোর না তারা এটাকে সমর্থন করতে পারে না। এইটাকে বলার এই চুরির মালটা যদি এখন না ধরা পড়তো, এটা তো কারো বাড়িতে ঢুকতো নাকি? এটা কি মানে আছে? রেশন থেকে চাল, গরিব মানুষ চাল পাচ্ছে না, লোকে না খেতে মরছে। আর এখানে রেশন চাল বস্তায় এদিক ওদিক গিয়ে চুরি হয়, লোকে নেতাদের বাড়িতে পৌঁছে যাচ্ছে। দেখলেন আপনারা চাল চুরির ইতিহাস। বারবার সারা বাংলা জুড়ে এইভাবে চালগুলো লুট হয়ে যাচ্ছে, গরিবের খাবারের রেশনের চালগুলো লুট হচ্ছে। এবং এই বিষয়গুলো নিয়ে এবং এই বিষয়ের একাধিক বিষয় নিয়ে, তথ্য গোপন করার বিষয় নিয়ে আমরা গিয়েছিলাম সাংসদ প্রদীপ ভট্টাচার্যের একটি সাক্ষাৎকার দিতে, এবং আমরা সেই সাক্ষাৎকারটা আপনাদের এই প্রতিবেদনের শেষ মুহূর্তে শোনাবো, সেটা শুনবেন। কিন্তু তার আগে বলে নিই, আমরা হারালাম একজন বিখ্যাত ডাক্তারবাবুকে, ডাক্তার বিপ্লব কান্তি দাশগুপ্ত। আজকে তিনি প্রয়াত হলেন এবং অবশ্যই কোভিড-19 আক্রান্ত হয়ে চলে গেলেন। এবং তার মৃত্যুতে আপনারা জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী একটি টুইট করেছেন, আমরা সেটা পড়ে শোনাই। সেই মুখ্যমন্ত্রী যে টুইটটা করেছেন সেখানে লিখেছেন, উই হ্যাভ লস্ট ডক্টর বিপ্লব কান্তি দাশগুপ্ত, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হেলথ সার্ভিসেস ওয়েস্ট বেঙ্গল ইন দ্য আর্লি আওয়ার্স অফ টুডে। His sacrifice for the cause of ailing humanity will ever be in our hearts and will make our COVID warriors fight the deadly virus with even greater determination. আমরা বাংলার বার্তার দর্শকদের বলছি, মাননীয় মুখ্যমন্ত্রীর এই টুইটটি আপনাদের পড়ে শোনালাম, যেটি আমাদের হাতে এসছে। কিন্তু এই ডাক্তারবাবু তো কোভিড-19 আক্রান্ত হয়েছে, করোনা আক্রান্ত হয়েছেন, সেটা আমরা শুনেছিলাম সংবাদ মাধ্যমে। কেন মাননীয় মুখ্যমন্ত্রী এইটুকু বলতে সততার সঙ্গে বলতে পারলেন না যে করোনা আক্রান্ত হয়ে আপনি চলে গেলেন? সেখানেও ডেথ অডিট কমিটির জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। কিসের জন্য? ডক্টর বিপ্লব কান্তি দাশগুপ্ত অত্যন্ত সজ্জন এবং গুণী একজন ডাক্তারবাবু, ডাক্তার ফ্র্যাটার্নিটিতে যার সুনাম সর্বজন বিদিত, সেই মানুষটি মৃত্যুর পরও জেনে যেতে পারলেন না যে তার ব্যাপারে সরকার সত্য কথা বলতে সততা দেখাতে পারল না। আমরা ঠিক এই প্রেক্ষিতেই আমরা একটি নোট আপনাদের পড়ে শোনাবো, ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম, যেখানে দুঃখের সঙ্গে আক্ষেপের সঙ্গে সরাসরি স্পষ্ট কথা লিখেছেন ডক্টর বিপ্লব কান্তি দাশগুপ্ত, যিনি করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন। সরকার তাকে করোনা আক্রান্ত করবে কিনা জানি না, কিন্তু ডেথ কেস হিসেবে করোনার জন্য মারা গেছেন জানাবেন কিনা জানি না, কিন্তু আমাদের বিশ্বাস আপনারা মিলিয়ে নেবেন যে শেষ পর্যন্ত সরকার কিন্তু ডাক্তার দাশগুপ্তর মৃত্যুটা করোনা আক্রান্ত হিসেবে চিহ্নিত করবেন। তার কারণ ডাক্তার ফ্র্যাটার্নিটি কিন্তু ফুঁসছে এই মুহূর্তে দাঁড়িয়ে। আমার মনে হয় সেটা, আমাদের মনে হলো সেটা আপনাদের বললাম। আজকে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম ডক্টর বিপ্লব কান্তি দাশগুপ্তর একটা কন্ডোলেন্স অ্যান্ড প্রেয়ার বলতে গিয়ে
একটা ছোট্ট মন্তব্য করেছেন, সেটা আপনাদের পড়ে শোনাবো, যেখানে বলছেন, দিস ইজ দ্য ফার্স্ট রিপোর্টেড ডেথ অফ আ মেম্বার অফ আওয়ার মেডিকেল ফ্র্যাটার্নিটি ইন দ্য স্টেট হু ওয়াজ টেস্টেড পজিটিভ ফর কোভিড-19। ফলে স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন ডাক্তারদের মেসেজটা ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম কিন্তু সরাসরি তাদের এই মেসেজের মধ্যে দিয়ে জানিয়ে দিলেন। সালাম ডক্টর বিপ্লব কান্তি দাশগুপ্ত, আপনি চলে গেলেন, কোভিডের বিরুদ্ধে লড়াই একটা ইতিহাস তৈরি করে দিয়ে গেলেন, আপনি প্রথম কোভিড আক্রান্ত হিসেবে মারা গেলেন। সরকার সেটা স্বীকার করবে কিনা জানি না, আমরা অপেক্ষায় থাকবো। আপনাকে নমস্কার জানাই, আপনাকে প্রণাম জানাই ডক্টর বিপ্লব কান্তি দাশগুপ্ত। যেখানেই থাকুন ভালো থাকুন, শান্তিতে থাকুন, প্রার্থনা করি। ঠিক এই কথা বলে এই মুহূর্তে আপনাদের কাছে আমরা নিয়ে আসবো ডক্টর সুজন চক্রবর্তী, পরিষদীয় বিরোধী দলনেতা, বামপন্থী বিরোধী দলনেতা। তিনি একটি টুইট করেছেন, দুঃখের দুর্ভাগ্যের টুইটের মেসেজটা একটু শুনুন, যেটা আসল তথ্য বাংলার। সরকার তো আসল তথ্য দেবে না। সেই টুইটে ডক্টর সুজন চক্রবর্তী যেটা দেখিয়েছেন, হাইয়েস্ট ইন ডেথ রেট, লোয়েস্ট ইন টেস্টিং, প্রতি লক্ষে 9.02 এর টেস্ট করা হয়েছে বাংলায়। সেই তথ্যটা আপনাদের সামনে দেখছি, আপনারা দেখছেন 9.02। আজকে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে 9.02 টেস্টিং হচ্ছে প্রতি লক্ষে। সুজনবাবু চোখে আঙুল দিয়ে সাধারণ মানুষকে দেখিয়ে দিয়েছেন। জানি না সুজনবাবুর বিরুদ্ধে একটা এফআইআর হবে কিনা, কিন্তু যা সত্য তিনি বলেছেন, এবং তার সঙ্গে তিনি আরো কিছু তথ্য দিয়েছেন। আমরা তাতে যাচ্ছি না, কিন্তু আমরা কিছু তথ্য পেয়েছি যেটা বাংলার মানুষকে বলা দরকার। মহারাষ্ট্রে 1 লক্ষের ওপর মানুষের টেস্টিং ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ফলে ওখানে তো জানেন মহামারী রূপ নিয়েছে। 1 লক্ষ মানুষের টেস্টিং কমপ্লিট করেছে মহারাষ্ট্র। রাজস্থানে 71,000 টেস্টিং কমপ্লিট করেছে। আর পাশাপাশি বাংলা কত করেছে জানেন? বাংলার সংখ্যাটা হচ্ছে 9,780 গতকাল পর্যন্ত। আবার বলছি, মহারাষ্ট্র 1 লক্ষ প্লাস, রাজস্থান 71,000, বাংলা সেখানে 9,780। এবং এর পাশাপাশি আরেকটি তথ্য বাংলা বার্তার দর্শকদের দেব, সংক্রমণের হারে দ্বিতীয় যাচ্ছে রাজ্য। একটি দৈনিক সংবাদপত্রে এই রিপোর্টটি আজকে বেরিয়েছে, যাদের কোনো বিজ্ঞাপনের দায় নেই সরকারের কাছ থেকে, তারা স্পষ্টভাবে লিখেছে সংক্রমণের হারে দ্বিতীয় হচ্ছে রাজ্য। গুজরাট যেখানে 3.33, বাংলা সেখানে 2.31। আমরা বহু ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলছিলাম যে এর কারণটা কি। তারা বলছিল দুটো কারণ মূলত। এক হচ্ছে যে প্রথম থেকে প্রস্তুতি ঠিকঠাক বাংলা নেয়নি, এক। আর দ্বিতীয় হচ্ছে তথ্য গোপন, যে তথ্য গোপন নিয়ে আপনারা সাংসদ প্রদীপ ভট্টাচার্যের আজকের মন্তব্য শুনবেন। এ কথা বলে বাংলার বার্তার সমস্ত দর্শকদের বলি, চলুন তথ্য গোপনের একটা নতুন ইতিহাস আপনাদের দেখাবো। আমরা একজন সাংসদের কাছ থেকে তথ্যটা পেয়েছি, যেখান থেকে আমরা দেখছি নবদ্বীপের মাটিতে লাশ পাচার নয়, লাশ গায়েব, অর্থাৎ গোপনে লাশগুলোকে পোড়ানো হচ্ছিল সাধারণ মানুষের অজান্তে, এবং সেখানে সাধারণ মানুষ ফুঁসে উঠেছে। সেই লাশ গায়েবের বা লাশ গোপনে পোড়ানোর সেই ভিডিওটি ভাইরাল হয়েছে, সেটি আপনাদের এই মুহূর্তে দেখাবো, দেখুন সেটা। আমাদের মণিপুর ঘাটে এখানে একটা করোনা রোগী পোড়ানো হয়েছে, তো পুলিশ প্রোডাকশন ছিল এখানে। রাত্রেবেলা বডি পুলিশের দায়িত্ব নিয়ে পোড়ানো হয়েছে আমাদের এখানে নবদ্বীপ মণিপুর ঘাট। আজকে আবার ঢুকেছে অলরেডি একটা বডি জঙ্গলে পড়ে রয়েছে, কেরোসিন তেল দিয়ে লাগানো অবস্থায় একটা জঙ্গলে বডি পড়ে আছে, পুরানো হলো। তো আমরা জিজ্ঞেস করছি যেখানে প্রশাসনকে ওটা কেন হলো। আনন্দবাজার পত্রিকায় দিয়েছে বডি পজিটিভ, সেখানে কি করে প্রশাসন বলে যে বডি নেগেটিভ ছিল। ছাড়া যেরকম পেরেছে বডিতে তেল দিয়ে এখানে পোড়ানো হয়েছে। তো আমরা গিয়ে জিজ্ঞেস করেছিলাম, বডির লোককে বলছে হার্ট অ্যাটাক হয়েছে। আমরা সবাই বলতে গেছি, তো পুলিশ প্রশাসন সবাই আমাদেরকে ধাওয়া দিয়েছে, কি ব্যাপার। তো আমরা সেটাই জিজ্ঞেস করছি এখন। যেখানে প্রশাসন বলছে বাইরে থাকুন লকডাউনে, সেখানে কি করে পুলিশ প্রোডাকশন দিয়ে কি করে বডি পোড়ানো হয়। আমরা মার খাবো তাও ঠিক আছে, গায়ে হাত দিলে তাও খাবো, তাও আমরা জিজ্ঞেস করে এখান থেকে যাবো। নবদ্বীপবাসী সেফটি এই দিচ্ছে প্রশাসন। আমরা যেহেতু বাড়ির থেকে বেরোচ্ছি না, সেহেতু কি করে এখানে করোনা বডি পোড়ানো হয়। শ্মশান ঘাটে যেখানে শ্মশানের পোড়ানোর জায়গা, সেখানে পোড়াচ্ছে না, একটা জঙ্গলে গিয়ে পাশে, সেখানে বডিটা কোন রকম
কাঠ বডিটা ভালো মতো পড়েও নি, পুরো প্যাকিং করা অবস্থায় পুড়িয়ে দিল। কোনো চুল্লিতে পোড়ানো হয়নি, কোনো কাঠে পোড়ানো হয়নি, কাঠের জায়গায় পোড়ানো হয়নি, ফরেস্টের ভিতর জঙ্গলে পোড়ানো হয়েছে পাশে। শুধু কেরোসিন তেল দিয়ে পোড়ানো হয়েছে, কেরোসিন তেল কোন রকম কাঠ আমরা তারা দেখে চলেছিলাম। ওটা ভিডিও নেই, ওটা কোন রকম ভিডিও ধরতে গেছে, সামনে যেতে দেয়নি। পুলিশ তো যেতেই দিচ্ছে না, পুলিশ সামনে যেতে দিচ্ছিল না আমাদের পুলিশ প্রশাসন। আমরা পুলিশ প্রশাসনের উপর কোনো কিছু নেই, আমরা জিজ্ঞেস করতে চাই, আমরা জিজ্ঞেস করতে চাই। আপনারা দেখলেন একজন সাংসদের টুইট করা লাশ পোড়ানোর গোপনের এই ভিডিওটি ভাইরাল হয়েছে। আমরা সত্যতা যাচাই করতে পারিনি, কিন্তু অত্যন্ত দুঃখের, অত্যন্ত লজ্জার এসব দৃশ্য বাংলায় বসে বসে দেখতে হচ্ছে। বাংলার বার্তার সমস্ত দর্শকদের সেই ভাইরাল হওয়া ভিডিওটির দৃশ্য দেখালাম। আমরা এই সত্যতা যাচাই করতে পারিনি, কিন্তু আপাত দৃষ্টিতে মনে হয়েছে এর মধ্যে সত্যতা আছে। ঠিক কথা বলে এই মুহূর্তে আপনাদের বাংলা বার্তার দর্শকদের কাছে আরামবাগ টিভি তারা টেলিকাস্ট করেছেন একটি দৃশ্য, সেটি আপনাদের দেখাবো। এই মুহূর্তে দাঁড়িয়ে যখন বহু মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে, আমরা বারবার বাংলার বার্তা থেকে বলছি প্রত্যেকটি গরিব মানুষের হাতে, অটো চালক থেকে টোটো চালক, প্রাইভেট টিউটার, পার্ট টাইম টিচার থেকে শুরু করে সমস্ত দোকানদার, দোকান ব্যবসায়ী, ছোট ছোট দোকানদার ব্যবসায়ী, ডেকোরেটর ব্যবসায়ী থেকে শুরু করে তাঁত শিল্পের ব্যবসায়ী, সমস্ত ক্ষেত্রে গরিব মানুষদের হাতে 5,000 টাকা তুলে দিন। সরকার বলবে আমাদের হাতে টাকা নেই, কিন্তু টাকা তো থাকতেই পারে। তার কারণ আরামবাগ টিভির এই দৃশ্য যদি সত্য হয়, আমরা সত্যতা যাচাই করতে পারিনি, কিন্তু আরামবাগ টিভিতে টেলিকাস্ট হচ্ছে। এই মুহূর্তে এই সময়ে দাঁড়িয়ে একটি থানা থেকে, আরামবাগ থানা থেকে অন্তত যে ভিডিওটি ভাইরাল হয়ে আমাদের কাছে এসছে, আমরা আবার বলছি সত্যতা যাচাই করতে পারিনি, কিন্তু আরামবাগ টিভিতে টেলিকাস্ট হওয়ায় দৃশ্য বলছে ইতিমধ্যে 71টি ক্লাবকে 1 লাখ টাকা করে এই বাজারে দেওয়া হচ্ছে। ভাবতে পারেন যেখানে সরকারের টাকা নেই, যেখানে সরকারের প্রধান প্রশাসক মুখ হাত দুটো জোর করে বলছেন 5 টাকা দিলেও আমি গ্রহণ করব, সেইখানে দাঁড়িয়ে ক্লাবগুলোকে কিসের জন্য এখন এই মুহূর্তে টাকা দেওয়া হচ্ছে? আপনারা তো দিতে পারতেন, রেশনের চালটা 10 কেজি করে দিতে পারতেন, আপনার প্রত্যেকটা গরিব মানুষকে 5,000 টাকা করে দিতে পারতেন। সেটা না দিয়ে এই মুহূর্তে ক্লাবগুলোকে 1,000 টাকা, 1 লাখ টাকা করে তুলে দেওয়ার এই দৃশ্য দেখতে ভালো লাগছে না, আমরা জানি না, তবু আসুন একবার দেখে নিন। এই আরামবাগ থানার মধ্যেই 57টি ক্লাব 1 লাখ টাকা করে পেল। এই সময় থানা চত্বর থেকে, আরামবাগ থানা চত্বর থেকে সেটা বন্টন করা হচ্ছে। লাইন দিয়ে ক্লাব কর্তারা আসছেন, প্রত্যেকে 1 লাখ টাকা করে নিচ্ছেন। প্রায় 57টা ক্লাব একটা থানার মধ্যে, মানে টাকা দাও। সরকার ঘোষণা করেছিল যে আমরা ব্যয় সংকোচ করব, তো 26,000 ক্লাবকে 1300 কোটি টাকা অ্যালট করা হয়েছে। এটা কি ধরনের ব্যয় সংকোচ জানি না। এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আজকেও খানাকুলে এবং আরামবাগে এক জায়গায় 57টা আর এক জায়গায় 39টা ক্লাবকে 1 লাখ টাকা করে দেওয়া হয়েছে আজকের দিন। আমি জানি না আর কোথাও হয়েছে কিনা, এটা আমাদের কাছে খবর এসছে। এই পরিস্থিতির মধ্যেও ক্লাবগুলোকে টাকা বিতরণ করা হচ্ছে। জানি না এই টাকাটা কি কাজে লাগবে বা সরকারের সহযোগিতা করার জন্য কিনা। এই যে একটা মানে কেবল রাজনীতি আর রাজনীতি, মমতা ব্যানার্জি 1 মাস ধরে রাজনীতি করতে গিয়ে প্রশাসনকে জবানজলি দিয়েছেন, স্বাস্থ্য বিভাগকে, খাদ্য বিভাগকে, আর আবার নতুন করে এই ধরনের সুবিধা। দেখলেন এই দৃশ্য। আমরা একটি তথ্য সংশোধন করে দিই, 71টি ক্লাব নয় 57টি ক্লাবকে আরামবাগ থানা থেকে 1 লক্ষ টাকা করে এই দুর্দিনের সময় দেওয়া হলো। কিসের জন্য বলার অপেক্ষা নেই, সরকারের নাকি টাকা নেই। যদি টাকা না হয়, আরামবাগ টিভির দেখানো এই দৃশ্যাবলী যদি সত্য হয়, আমরা সত্যতা যাচাই করতে পারিনি, যদি সত্য হয় তাহলে বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার গর্ব, মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মানুষের কাছে উত্তর দিন। যেখানে মানুষকে খেতে দিতে পারছেন না, সেখানে ক্লাবগুলোকে এখনো এই বাজারে 1 লক্ষ টাকা করে দিতে আপনার দ্বিধা হচ্ছে না, আপনার কোনো সংকোচ হচ্ছে না? এই প্রশ্নটা রেখে আমরা শেষ করব বাংলার বার্তার এই প্রতিবেদন এ কথা বলে, যে বাংলার গর্ব বলে যে কথাটি চালু হয়েছে ইদানিং কলকাতায় বহু হোর্ডিং এখনো দেখা যায় বাংলার গর্ব। বাংলার গর্ব হচ্ছে বাংলার গরিব মানুষ, মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, মধ্যবিত্ত মানুষ, উচ্চবিত্ত মানুষ এবং বাংলার বাইরে থাকা বহু লক্ষ লক্ষ বাঙালি যারা বিদেশে আছেন, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা আছেন, তারাই বাঙালির গর্ব। কেন বলছি জানেন? বলছি এই কারণে যে এত কিছু দেখার পরও এদের ধৈর্যের বাঁধ এখনো ভাঙেনি।
এই নারকীয় দৃশ্য, এই বাজারে দাঁড়িয়ে ক্লাবগুলোকে লক্ষ লক্ষ টাকা দেওয়ার দৃশ্যাবলী দেখার পর, লাশ গায়েবের কাহিনী দেখার পর, চাল চুরির ইতিহাস দেখার পর তাদের ধৈর্যের বাঁধ এখনো ভাঙেনি বলে তারাই বাংলার গর্ব। সেই মানুষ, বাংলার গর্ব। লক্ষ লক্ষ কোটি কোটি বাঙালি যারা সারা ভারতবর্ষে বাইরে এবং এই বাংলায় পড়ে রয়েছেন, তারাই বাংলার গর্ব। আর যারাই নারকীয় দৃশ্যাবলীর রচয়িতা, স্ক্রিপ্ট রাইটার এবং তৈরি করছেন, এই ঘটনাগুলোকে যারা তৈরি করছেন, এই ঘটনার যারা মূল কারণ, তারা বাংলার গর্ব হতে পারে না। এই বিশ্বাস এবং প্রত্যয় রেখে এই প্রতিবেদন শেষ করার সময় বিশিষ্ট সাংসদ অধ্যাপক প্রদীপ ভট্টাচার্যের কিছু কথা শুনবো তথ্য গোপন সংক্রান্ত। আসুন সবাই মিলে সেটা শুনবো। সারা পৃথিবী ব্যাপী যে ভয়ঙ্কর একটা সংকট তৈরি হয়েছে, সেই সংকটের সঙ্গে পশ্চিমবাংলাও সম্পৃক্ত হয়ে গেছে, যুক্ত হয়ে গেছে। পশ্চিমবাংলার অসংখ্য মানুষ আজকে একটা দারুণ আশঙ্কার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। একটা আতঙ্ক তাদের ঘিরে রেখে দিয়েছে। প্রত্যেকেই ভাবছে কোথাও যেন একটা কিছু ঘটে যাবে। আর ক্রমান্বয়ে প্রত্যেকটি টিভি চ্যানেল, সংবাদপত্রে ক্রমান্বয়ে কয়েকজনের বিবৃতি এমন ভাবে প্রকাশিত হচ্ছে এবং তাদের অ্যাডভার্টাইজমেন্ট এমন ভাবে প্রকাশিত হচ্ছে, ঘরে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই কথা বলার মধ্যে দিয়ে মানুষের মধ্যে আতঙ্ক করলে যে আরো বেশি করে ছড়িয়ে পড়ছে। যারা এই অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছেন তারা যেটা বুঝতে পারছেন না। আজকে আমি এটা বুঝতে পারছি না, একজন মানুষ বা একজন ব্যক্তি বা একজন রাজ্য প্রধান তিনি ক্রমান্বয়ে এত অ্যাডভার্টাইজমেন্টে যাওয়ার প্রয়োজনটা কি হয়ে দাঁড়ালো? লড়াইটা তো হচ্ছে করোনা ভাইরাসের বিরুদ্ধে, এটা তো রাজনৈতিক লড়াই নয়। ঠিক, করোনা ভাইরাসের বিরুদ্ধে একজন রাজনৈতিক নেতা যদি লড়তে চান, তাকে স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের হাতে ছেড়ে দিয়ে এই লড়াইয়ে নামতে হবে। এটা রাজনৈতিক লড়াই নয়। রাজনৈতিক চিন্তা দিয়ে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই হয় না। সেটা করতে গেলে যথার্থভাবে করতে হবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের নিয়ে। ভারতবর্ষে কেরল দেখিয়ে দিয়েছে কিভাবে এই লড়াইটা বিশেষজ্ঞদের দিয়ে করাতে হয়। করোনা ভাইরাস অ্যারেস্ট করে দিয়েছে। করোনা ভাইরাসের যে গতি ছিল সেটাকে বন্ধ করে দিয়েছে। আমাদের রাজ্যেও কিন্তু অনায়াসে করা সম্ভব হতো। অত্যন্ত সচেতন, আবেগপ্রবণ এবং বুদ্ধিজীবী বাংলার মানুষ খুব সহজেই বুঝে গিয়েছিল যে এই লড়াইটা কিভাবে লড়তে হবে। আমি কারো বিরুদ্ধে দোষারোপ করতে চাইছি। বাংলার মুখ্যমন্ত্রী বা বাংলার সরকার তারা নিশ্চয়ই বাংলার মানুষকে উপদেশ দেবেন, অ্যাডভাইস নিশ্চয়ই করবেন কি করা উচিত কি করা উচিত নয়। কিন্তু যখন এই জিনিসটা প্রতীয়মান হতে থাকে যে এর পেছনে একটা রাজনৈতিক অভিসন্ধি যেন কোথায় লুকিয়ে আছে, আর সেইটাই যখন মানুষের চোখের সামনে বারবার ভেসে ওঠে, মানুষ কিন্তু খুব শঙ্কিত হয়ে ওঠে। মানুষের মধ্যে কি ভয়টা আসে, কেন আসে? কারণ একটা যে অদৃশ্য শক্তির বিরুদ্ধে সাধারণ মানুষকে লড়তে হচ্ছে, সেই অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করবার জন্য কতগুলো ওয়েপন্স ইন্টারন্যাশনাল হেলথ অর্গানাইজেশন বলে দিয়েছে, ভারত সরকার বলেছে, রাজ্য সরকার বলেছে, সেগুলো নিশ্চয়ই বাংলার মানুষ প্রতিপালন করবেন এবং করছেন। একটা কথা বলি, এই সাপ্রেশন অফ ফ্যাক্টস এর মধ্যে ডাক্তার ফ্র্যাটার্নিটি কিন্তু প্রচন্ড ক্ষুব্ধ। মানে এরা হ্যাঁ, এটা এই যে সাপ্রেশন অফ ফ্যাক্টস, এইটা করার প্রয়োজনটা কি? এটার প্রয়োজনটা কি? এইটাই যে দেখানো যে পশ্চিমবাংলায় আমরা কন্ট্রোল করে দিয়েছি। তো এইটা দেখাবার প্রয়োজনটা কি? সারা বিশ্ব জুড়ে যে ঘটনাগুলো ঘটছে, কেউ তো কোথাও সাপ্রেশন অফ ফ্যাক্টস করছেন না। ঠিক, তো এইটা এ রাজ্যে করে লাভটা কি হচ্ছে? লোকটা তো সাপ্রেশন অফ ফ্যাক্টস এর ব্যাপারে সাময়িকভাবে যিনি সাপ্রেস করছেন তিনি খুশি হতে পারেন, কিন্তু করোনা ভাইরাস তো আর ক্ষতিগ্রস্ত হচ্ছে না। ভাইরাসের যে স্পিডে সেটা ছড়িয়ে পড়ছে সেটা তো আর বন্ধ হচ্ছে না। ঠিক, সেটাকে বন্ধ করার জন্য ডাক্তারবাবুদের পরামর্শ নিয়ে, তাদের সাহায্য নিয়ে এইটাকে বন্ধ করতে হবে। এটা কোনো পলিটিক্যাল সলিউশন নয়, এটা অবশ্যই মাথায় রাখতে হবে।
আর লাস্ট একটা প্রশ্ন প্রদীপদা, গ্লোবাল অ্যাডভাইসারি কমিটি এই মুহূর্তে তার থেকে অনেক বেশি জরুরি ছিল না যে পশ্চিমবঙ্গের সমস্ত সেন্সিবল বা সিরিয়াস খুব নামী ডাক্তারদের প্রত্যেকটা মুহূর্তে পরামর্শ নেওয়া? অবশ্যই অবশ্যই তাই ছিল। তার কারণটা হচ্ছে এই বিষয়ে যারা অভিজ্ঞ, এইসব ডাক্তারবাবুরা বিশেষজ্ঞরা এই বিষয়ে অভিজ্ঞ, যারা দীর্ঘকাল ধরে কাজ করছেন, রিসার্চ করছেন, এমন লোক আমাদের এ রাজ্যে কম নেই। টপিক্যাল স্কুল অফ মেডিসিনে অনেক অভিজ্ঞ ডাক্তার আছেন এবং ইয়েতে আমাদের পিজিতে অনেক অভিজ্ঞ ডাক্তার আছেন, পশ্চিমবাংলায় ছড়িয়ে রয়েছেন। তাদের দিয়ে যদি একটা টিম তৈরি করা হতো এবং সেই টিমটাকে ছেড়ে দেওয়া হতো যে আপনারা এটাকে কন্ট্রোল করুন, আপনাদের সিদ্ধান্ত চূড়ান্ত, তাহলে কিন্তু পরিস্থিতিটা অন্যরকম হয়ে যাচ্ছে। ডাক্তাররা যারা চিকিৎসায় রয়েছেন বলছেন যে ডেথ সার্টিফিকেটের কারণ লেখার ক্ষমতা তাদের হাতে নেই। মানে এটা কখনো সম্ভব? অস্বাস্থ্যকর অবস্থা নয়? অস্বাস্থ্যকর শুধু নেই, এটা তো আইনসম্মত কিনা এই প্রশ্নটাই তো উঠবে আজকে। কোন একটা কমিটি বলতে পারে না যে সে মারা গেছে কি যায়নি, গেলে কিসে মারা গেছে। যে ডাক্তারবাবু ট্রিটমেন্ট করেন তিনি ডেথ সার্টিফিকেট দেন, এইটাই আমাদের দেশের নিয়ম কানুন। কর্পোরেশন দেখে ডাক্তারবাবু স্ট্যাম্প মারা সার্টিফিকেট এসছে কিনা, মিউনিসিপ্যালিটি দেখে ডাক্তারবাবু স্ট্যাম্প মারা সই করা কাগজ এসছে কিনা। সেটা তো কোনো কমিটির দেওয়া রিপোর্টের ভিত্তিতে হতে পারে না, এটা তো মিটিং এর মিনিটস তৈরি করা নয়। কেন এই জিনিসটা ঘটছে, এটা আশ্চর্য হয়ে যাচ্ছি দেখে শুনে। ঠিক আছে প্রদীপদা, অনেক ধন্যবাদ।